হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি মৃন্ময় কোলে, তোমাদের ভূগোলের শিক্ষক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা নিয়ে। মাধ্যমিক পরীক্ষা 2024, এইবারে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষা 2024, তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এটি একটি বড় ব্যাপার। কারণ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার জন্য নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছো, কিন্তু তার সাথে সাথে আমরা একটা সাজেশন তোমাদের জন্য এনেছি, যেটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন বিষয়গুলি বা কোন কোন টপিকগুলি বেশি করে ফোকাস করতে হবে এবং বেশি ভালো করে পড়তে হবে। তার জন্য তোমরা নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়েছো এবং সকলের জন্য আমাদের এলআরএনআর ক্লাসের তরফ থেকে শুভকামনা রইল। এবং আমরা এবার সাজেশনটা আলোচনা করব, যেখানে তোমাদের কোন কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করতে হবে বা বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা সাজেশনের দিকে দেখো। আমরা প্রথমে রেখেছি ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ম্যাপ পয়েন্টিং এ থাকে 10 নম্বর। এই 10 নম্বরের জন্য তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ম্যাপ পয়েন্টিং এ আমরা 9টা ম্যাপ রেখেছি। এই 9টা ম্যাপ তোমাদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কমন পাবে। এই 9টা ম্যাপ তোমরা 9টি ভারতের ম্যাপেতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে ম্যাপ রেখেছি, ম্যাপ নাম্বার 1, 2, 3, 4, 5 এইভাবে 9টা ম্যাপ রেখেছি। ম্যাপ নাম্বার 1 এ দেখো আমরা রেখেছি কাশ্মীর উপত্যকা, পীর পাঞ্জাল, কুমারিকা অন্তরীপ, সুন্দরবন, দাক্ষিণাত্য মালভূমি, কচ্ছ ধান ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলো। এই প্রাকৃতিক বিষয়গুলো ম্যাপেতে তোমরা ভালো করে পয়েন্টিং করবে। যেভাবে তোমরা পয়েন্টিং করেছো বা তোমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে শিখিয়েছেন সেইভাবে কিন্তু একটা ভারতের ম্যাপে সেই পয়েন্টিং গুলো তোমরা করবে এবং প্র্যাকটিস করবে। এবার দেখো 2 নম্বর ম্যাপে আমরা রেখেছি আরাবল্লী পর্বত, বৃন্দ পর্বত, মেঘালয় মালভূমি, K2, নীলগিরি পর্বত, সাতপুরা পর্বত ইত্যাদি এই ম্যাপগুলো। আরো যে 12টি ম্যাপ রয়েছে তোমরা কিন্তু পরপর এগুলোকে প্র্যাকটিস করবে অন্য একটা ভারতের ম্যাপে। যেমন বললাম, 1 নম্বর ম্যাপে কি করবে, একটা ম্যাপের মধ্যে ভারতের ম্যাপে 1 নম্বরটাকে প্র্যাকটিস করলে, আবার 2 নম্বর ম্যাপে 2 নম্বরটাকে প্র্যাকটিস করলে। এইভাবে 2 নম্বর ম্যাপটাও তোমরা প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে 3 নম্বর ম্যাপ। 3 নম্বর ম্যাপে আমরা ভারতের নদীগুলি রেখেছি। প্রথমত সাজেশনে দেখা যায় বা প্রথমত পরীক্ষায় দেখা যায় যে দক্ষিণ ভারতের নদীগুলি পরীক্ষায় বেশি আসে। সেজন্য আমরা দক্ষিণ ভারতের নদীগুলিকে রেখেছি নর্মদা, লুনি, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। এই সমস্ত নদীগুলি কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপরে আমরা 4 নম্বর ম্যাপে আসবো। 4 নম্বর ম্যাপে আমরা কৃষিজ ফসলগুলো রেখেছি। কৃষিজ ফসলে রেখেছি চা উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, তুলা উৎপাদক অঞ্চল। তাহলে প্রধান চা উৎপাদক অঞ্চল, প্রধান কফি উৎপাদক অঞ্চল, প্রধান তুলা উৎপাদক অঞ্চল, এগুলো তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং করবে অন্য একটা ম্যাপে কিন্তু। এরপর আসছে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের তুলা উৎপাদক অঞ্চল। তাহলে শুধুমাত্র দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, শুধুমাত্র পশ্চিম ভারতের তুলা উৎপাদক অঞ্চল আমাদের পয়েন্টিং করে দেখাতে হবে। এগুলো হচ্ছে কৃষি থেকে হলো। এরপর আমরা 5 নম্বর ম্যাপে দেখো কি রেখেছি। 5 নম্বর ম্যাপে রেখেছি পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পক্ষেত্র। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। এবার দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, কোশ্চেন এসেছে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তোমরা ম্যাপ পয়েন্টিং করে কিন্তু ওর মধ্যে লিখে দেবে না যে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাহলে কি লিখবে, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এবং তুমি কোন ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রটাকে পয়েন্টিং করছো সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে, ঠিক আছে? মনে করো চিত্তরঞ্জন, তাহলে আমরা পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ব্র্যাকেটে লিখবো চিত্তরঞ্জন। তাহলে এরপরে রয়েছে ভিলাই। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পয়েন্টিং এ ভিলাই লিখলেই হবে। ভিলাইকে পয়েন্টিং করে উত্তরটা ভিলাই লিখলে হবে। তারপর রয়েছে রৌরকেল্লা, তারপর একটি সার উৎপাদন কেন্দ্র, ঠিক আছে? তারপরে রয়েছে জামশেদপুর। এইভাবে কিন্তু তোমরা 4 নম্বর ম্যাপটা, 5 নম্বর ম্যাপটা পয়েন্টিং করে নেবে। এবার 6 নম্বর ম্যাপে আসছি। 6 নম্বর ম্যাপে আমরা কি রেখেছি, অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল। এখানেও দেখো কোশ্চেন আছে, অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল। অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল কোনটা? ভারতের অরুণাচল প্রদেশ। তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিং এ উত্তরটা অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল লিখে দিলে হবে না। তাহলে ম্যাপ পয়েন্টিং করব, দেখাবো কোন জায়গাটা অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল, এবং এই কোশ্চেনটাও লিখবো অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল, এবং ব্র্যাকেটে উত্তরটা লিখবো অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তারপরে দেখো বৃষ্টির ছায়া অঞ্চল। ভারতের 2 জায়গায় বৃষ্টির ছায়া অঞ্চল আছে, মেঘালয় মালভূমি আছে। তাহলে আমরা কিন্তু কি করব, বৃষ্টির ছায়া অঞ্চল লিখেই ম্যাপ পয়েন্টিংটা ছেড়ে দেবো না, ব্র্যাকেটে মেঘালয় মালভূমি লিখবো।
তারপরে দেখো পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, এই সমস্ত যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা উত্তরগুলো ব্র্যাকেটে লিখে দেবো অবশ্যই। এরপরে আমরা 7 নম্বর ম্যাপে ফিরি। 7 নম্বর ম্যাপে কি আছে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পোর্ট ব্লেয়ার, শুল্কমুক্ত বন্দর। এই যে শুল্কমুক্ত বন্দর, শুল্কমুক্ত বন্দর আমরা জানি কান্দালা, কিন্তু ব্র্যাকেটেরটা উল্লেখ করতে হবে, না হলে কিন্তু নম্বর দেবে না। এরপর আছে আরব সাগরের রানী। আরব সাগরের রানী কাকে বলে? আরব সাগরের রানী কোচিকে বলে, তাহলে ব্র্যাকেটে কোচি বন্দর লিখতে হবে। এরপর আমরা 8 নম্বর ম্যাপে ফিরি, ওগুলো আর বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। 8 নম্বর ম্যাপে ফিরি। 8 নম্বর ম্যাপে আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, জয়পুর, মারমাগাঁও বন্দর, পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। তারপর রয়েছে এই যে বললাম পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র অনেকগুলি আছে, তুমি যে কোনো একটা করে দিলে হবে না, কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে তুমি কোন শিল্প কেন্দ্র করেছো। মনে করো জামনগর করবে, তাহলে ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে জামনগর। বুঝতে গেল? এইভাবে বাকিগুলো তোমরা করে নেবে। এরপরে আসছে 9 নম্বর ম্যাপ পয়েন্টিং। 9 নম্বর ম্যাপ পয়েন্টিং এ কি আছে? জাস্কার পর্বত, নাঙ্গা পর্বত, রোটাং পাস বা বানিহাল, এই সমস্ত আরো কয়েকটা ম্যাপ পয়েন্টিং আমি দিয়েছি। তোমরা কিন্তু ম্যাপগুলি প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাপে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে একদম 100% কমন পাবেই পাবে। ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। তাহলে এতক্ষণ আমরা ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করলাম। ম্যাপ পয়েন্টিং গুলি প্র্যাকটিস করলে কিন্তু আশা রাখছি তোমরা সকলেই 10 এ 10 পাবে। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলিকে বলবো। আশা রাখছি তোমরা সবগুলি প্র্যাকটিস করেছো বা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তবুও যে সমস্ত কোশ্চেনগুলোর উপর আমাদের ভালোভাবে ফোকাস করতে হবে বা ভালো করে প্রস্তুতি নিতে হবে, সেই কয়েকটি কোশ্চেন আমরা তুলে ধরছি। আমরা চ্যাপ্টার 1 থেকে 3টে বড় কোশ্চেন দিয়েছি। চ্যাপ্টার 1 থেকে 3টে বড় কোশ্চেন দিয়েছি 5 নম্বরের জন্য। প্রথমে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের বর্ণনা দাও, বা ভূমিরূপ বর্ণনা দাও বা আলোচনা করো। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের বর্ণনা দাও বা আলোচনা করো। চিত্র সহ কিন্তু প্রত্যেকটায় ছবি আঁকতে হবে। তাহলে 3টেই আলোচনা করবে, তার বেশি বা কম করলে হবে না, 3টে করবে। এবার আমরা তারপর রেখেছি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3 প্রকার ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। আর রেখেছি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের বর্ণনা দাও। তাহলে আমরা হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য এবং হিমবাহের সঞ্চয় কার্য থেকে 3টে মোট কোশ্চেন দিয়েছি। এই 3টে কোশ্চেন কিন্তু তোমরা বেশি ভালো করে প্র্যাকটিস করবে। অন্যান্যগুলো তো প্র্যাকটিস করেছো নিশ্চয়ই, কিন্তু পরীক্ষার আগে আগে এইগুলো কিন্তু বেশি ভালো করে প্র্যাকটিস করা দরকার। এরপর আমরা এই চ্যাপ্টার থেকে কিছু 2 এবং 3 নম্বরের সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। 2 এবং 3 নম্বরের সাজেশন খুব একটা হয় না, সবগুলোই তোমাদের পড়তে হবে, কিন্তু কোনগুলোর উপর বেশি জোর দেবে সেইগুলো আমরা সাজেশনে রেখেছি নদী দোয়াব, ধারণ অববাহিকা, কিউসেক ও কিউমেক কি, তারপর রেখেছি বিলম্বিত নদী সঙ্গম কাকে বলে, তারপরে বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ, ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, গিরিখাত ও ক্যানিয়ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এরকম কিছু 2 এবং 3 নম্বরের কোশ্চেন আমরা সাজেশনে রেখেছি। তোমরা কিন্তু সাজেশন থেকে এই কোশ্চেনগুলি নিয়ে এগুলিকে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তোমাদের যা প্রস্তুতি রয়েছে তার সঙ্গে এগুলিকে কিন্তু বেশি ফোকাস করবে এবং বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে এর মধ্যে কিন্তু কমন পড়বে। তাহলে প্রথম অধ্যায় বহির্জাত শক্তি এবং তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ থেকে কোন কোন বিষয়গুলি তোমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে সেগুলো বললাম। এবার আসছি দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো বেশি ভালো করে পড়বে এই বছর পরীক্ষার জন্য সেইগুলো বলবো। আমরা মোট 5টা 5 নম্বরের কোশ্চেন রেখেছি। 5টি 5 নম্বরের কোশ্চেন রেখেছি। 5টি 5 নম্বরের মধ্যে প্রথমে দেখো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ করো। এই কোশ্চেনটা কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বছর কিন্তু এটা আসতে পারে। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনে রেখেছি আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি এই বছর কিন্তু আসার ভালো চান্স আছে, এবছর কিন্তু কোশ্চেনটা আসতে পারে। আরও 3টে কোশ্চেন আমরা রেখেছি। 3 নম্বরে রেখেছি পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়গুলির চিত্রসহ বর্ণনা দাও। এরপরে রয়েছে 4 নম্বরে রেখেছি নিয়ত বায়ু কাকে বলে, পৃথিবীর প্রধান 3টি নিয়ত বায়ুর সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে? তারপরে রেখেছি বায়ুচাপ বলয়গুলি এবং নিয়ত বায়ুগুলির মধ্যে সম্পর্ক।
পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুগুলির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, এবছরও কিন্তু আসার চান্স রয়েছে। আচ্ছা, 5টি বলেছিলাম কিন্তু আমরা রেখেছি 6টি কোশ্চেন। আর একটা এক্সট্রা কোশ্চেন তোমরা এখান থেকে করতে হবে। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে মোট 6টা কোশ্চেন রেখেছি। 6টা কোশ্চেনের মধ্যে প্রথম 5টি কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রথম 5টা বা এই 6টা কোশ্চেন কিন্তু তোমরা বেশি ভালো করে করবে। আমরা জানি যে তোমরা প্রস্তুতি ভালো করে নিয়েছো, কিন্তু এই যে লাস্ট মোমেন্টে রয়েছে, এই লাস্ট মোমেন্ট সাজেশানে কিন্তু আমরা এই 5টা কোশ্চেন বা এই 6টা কোশ্চেনের কথা বলছি, এগুলোকে কিন্তু বেশি ভালো করে ফোকাস করবে। এরপরে আসছি আমরা 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন। 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনে আমরা কোনগুলো বেশি ভালো করে দেখে যাব। 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের সবগুলোই দেখতে হবে। এই লাস্ট মিনিট সেশনে অর্থাৎ লাস্টে শেষ মুহূর্তে আমরা কোনগুলোর উপর বেশি ফোকাস করব সেগুলো হচ্ছে সমমণ্ডল, বিষমমণ্ডলের মধ্যে পার্থক্য, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো আমরা ভালো করে পড়ে নেব। এছাড়া বৈপরীত্য উত্তাপ, মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় বেশি উষ্ণ হয় কেন, অ্যালবেডো কি, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে, এইগুলো কিন্তু আমরা ভালো করে পড়ব। এছাড়া আরও মোট 30টি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দিয়েছি। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ভালো করে পড়ব। এল নিনো কি, উষ্ণতার প্রসার কাকে বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের ভালো করে দেখে যেতে হবে। এছাড়া যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এই 2 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেনগুলোর উপর শেষ মুহূর্তে আমরা বেশি করে ফোকাস করব। তাহলে কিন্তু কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেনগুলো আমি বলছি তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, এবং কমন পাবে এখান থেকে। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে সেগুলো বললাম। এবার আমরা আসবো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে দেখো আমরা একটা মাত্র 5 নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি, যেটা তোমাদের বেশি ভালো করে পড়তে হবে। কোনটা? সেটা হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমরা সমগ্র বায়ুমণ্ডলের মধ্যে থেকে একটাই মাত্র কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সমুদ্র স্রোত থেকে বা বায়ুমণ্ডল থেকে যে কোশ্চেনগুলি আসছে তার মধ্যে 2 এবং 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা এই বছর বেশি রয়েছে। 2 এবং 3 নম্বরের কোশ্চেন এই বছর আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্য কয়েকটি 2 এবং 3 নম্বরের কোশ্চেন আমরা বেশি ভালো করে পড়ার জন্য পরামর্শ দেবো। প্রথমে রয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য, এই কোশ্চেনটা এবছর আসতে পারে। এছাড়াও যে সমস্ত কোশ্চেনগুলো এই পরীক্ষায় আসতে পারে তার মধ্যে কিছু বলছি। শৈবাল সাগর কি, মগ্নচড়া কি, গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, বান ডাকা কি, একটি স্থানে 2টি মুখ্য জোরের মধ্যে ব্যবধান 12 ঘন্টা 24 মিনিট হয় কেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন একটি স্থানে 2টি মুখ্য জোরের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 24 মিনিট হয় কেন। এছাড়া অ্যাপোজি, পিরিজি কাকে বলে, সিজিগি কাকে বলে। এছাড়া সমুদ্র স্রোতগুলো সম্পর্কেও কোশ্চেন আসতে পারে। সমুদ্র স্রোতগুলি যেমন উপসাগরীয় স্রোত কাকে বলে, লাব্রাডর স্রোত কাকে বলে, তারপরে জাপান স্রোত কাকে বলে। এছাড়া এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো 2 নম্বরে আসতে পারে। আবার কখনো 1 নম্বরের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় যে লাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়, জাপান স্রোত কোন মহাসাগরে দেখা যায়। 1 নম্বরের কোশ্চেনে কিন্তু কোনো সাজেশন আমরা দিচ্ছি না। 1 নম্বরের কোশ্চেন সবগুলোই করতে হবে। তবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্র্যাকটিস করবে, কোনো প্র্যাকটিস সেট থেকে বা এবিটিএ টেস্ট পেপার থেকে বা WBTA টেস্ট পেপার থেকে বা স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমাদের দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার থেকে কিন্তু MCQ এবং 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে 2 নম্বর এবং 3 নম্বরের জন্য বায়ুমণ্ডল থেকে আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। আশা করছি সবগুলোই কিন্তু তোমরা করেছো। শেষ মুহূর্তের জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমরা তৃতীয় অধ্যায় থেকে কোন বিষয়গুলি ভালো করে পড়বো জানলাম। এবার আমরা আসবো চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসে না, আসে 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন। তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বরের কিছু সাজেশান তোমাদের দিলাম। তার মধ্যে রয়েছে বজ্রের প্রকারভেদ আলোচনা করো, জৈব ভঙ্গুর এবং অজৈব ভঙ্গুর এর পার্থক্য লেখো, অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো, পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো, বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে একটি ধারণা দাও।
এরকম কিছু কোশ্চেন আমরা 2 এবং 3 নম্বরের জন্য রেখেছি। এছাড়া রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, কঠিন বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, পৌরসভার বর্জ্য, স্যানিটারি ল্যান্ডফিল, ওশান ডাম্পিং, এরকম কিছু 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু 2-3 নম্বরের কোশ্চেন আসবেই আসবে, সেই জন্য 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া আমরা রেখেছি পরিবেশ মিত্র বর্জ্য কাকে বলে, স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে একটি টিকা লেখো, এছাড়া সবুজ রসায়ন সম্পর্কে একটি টিকা লেখো। এগুলো আমরা এই চ্যাপ্টার থেকে সিলেক্ট করেছি। তোমরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই কোশ্চেনগুলোকে একদমই বাদ দেবে না, এই কোশ্চেনগুলো ভালো করে প্রস্তুতি নেবে এবং এই কোশ্চেনগুলোর উপর বেশি করে ফোকাস করবে, দেখবে এর মধ্যেই কিন্তু কোশ্চেন কমন পড়বে। তাহলে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমাদের কোন কোন বিষয়গুলি ভালো করে পড়তে হবে সেগুলি বললাম। তোমাদের 5 নম্বরের অর্থাৎ বড় কোশ্চেন 4টি লিখতে হয়, 2টি আসে 2টি লিখতে হয় প্রাকৃতিক ভূগোল থেকে, সেখানে 4টি কোশ্চেন আসে, সেখান থেকে 2টি লিখতে হয়। আর আঞ্চলিক ভূগোল থেকে 4টি কোশ্চেন আসে, সেখান থেকে 2টি লিখতে হয়। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে মোট 4টি কোশ্চেন আসে, সেখান থেকে 2টো তোমাদের লিখতে হবে। এরপরে আঞ্চলিক ভূগোল থেকে মোট 4টে কোশ্চেন আসে, 2টি আসে ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে আর 2টি আসে ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে, তার মধ্যে 2টো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তাহলে 4টি বড় কোশ্চেনের মধ্যে যে আঞ্চলিক ভূগোলের যে পার্টটা 5 নম্বর অধ্যায়, সেটা ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের কোন কোন বিষয়গুলি ভালো করে পড়তে হবে সেটি বলবো এবার। তাহলে পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক ভূগোল এই পার্টটা থেকে তোমাদের মোট আমরা 6টি কোশ্চেন সিলেক্ট করেছি তোমাদের জন্য। এই 6টি কোশ্চেন ভালো করে পড়লেই আশা করি পরীক্ষায় কমন চলে আসবে। প্রথমে তাহলে কি আছে? প্রথমে রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। তাহলে ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে যে 6টি কোশ্চেন পড়তে হবে ভালো করে, তার মধ্যে আছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। তাহলে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও, এই কোশ্চেনটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। এরপর আছে ভারতের পূর্ব উপকূল এবং ভারতের পশ্চিম উপকূলের পার্থক্য। তাহলে ভারতের পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে যে পার্থক্য, এই কোশ্চেনটা 5 নম্বর হিসেবে তোমরা ভালো করে তৈরি করবে। এরপর রয়েছে গঙ্গা নদীর গতিপথ। নদী থেকে আমরা একটা মাত্রই কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। এরপরে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির সম্পর্কে যা জানো লেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির সম্পর্কে যা জানো লেখো। এছাড়া রয়েছে ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করো, যে কোনো 3 প্রকার মৃত্তিকার সম্পর্কে আলোচনা করো। কখনো কখনো 2 প্রকার মৃত্তিকার সম্পর্কে আলোচনা করাও এই কোশ্চেনও থাকে। তাহলে তোমরা 3টে করে রাখবে, তাহলে 3টে দিক বা 2টো দিক সেটা পারবে। এরপর হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, যে কোনো 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে ভালো করে করবে। এই কোশ্চেনগুলো করলে আশা করি এর মধ্যেই ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে এই ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু অনেক 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন হয়। লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষের দিকে তোমরা কোনগুলোর উপর বেশি ফোকাস করবে, সেই জন্য আমরা কয়েকটি 2 এবং 3 নম্বরের কোশ্চেন সাজেস্ট করেছি। তার মধ্যে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য, খাদার ও ভাঙড়ের পার্থক্য, তরাই অঞ্চল কাকে বলে, ভাবর অঞ্চল কাকে বলে, দুন কাকে বলে, মালনাদ ময়দান কাকে বলে, আশ্বিনের ঝড় কাকে বলে, ডেকান ট্রাপ কী, এরকম ধরনের অনেকগুলি কোশ্চেন আমরা তোমাদের জন্য সাজেস্ট করেছি। তোমরা শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলো দেখে গেলে আশা করি কমন পড়বে। এবার আমরা আঞ্চলিক ভূগোলের দ্বিতীয় অংশ মানে হচ্ছে ভারতের অর্থনৈতিক ভূগোল, এখান থেকে 2টি কোশ্চেন আসে, তার মধ্যে এখান থেকে 2টি আর প্রাকৃতিক ভূগোল থেকে 2টি, মোট 4টি কোশ্চেন আসে, তার মধ্যে 2টি কোশ্চেন লিখতে হয়। এই আঞ্চলিক ভূগোলের দ্বিতীয় পার্ট অর্থাৎ ভারতের অর্থনৈতিক ভূগোল, এখান থেকে আমরা মোট 6টা কোশ্চেন সিলেক্ট করেছি। এই 6টা কোশ্চেনের মধ্যে আশা করি পড়বে। প্রথমে যেটা দিয়েছি, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো বিভিন্ন ফসলের, তার মধ্যে একটা কোশ্চেন প্রতি বছর আসে। তো তার মধ্যে আমরা গম এবং চাকে সিলেক্ট করেছি। গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এবং চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, এই 2টি আমরা সিলেক্ট করেছি। আশা করছি এর মধ্যেই আসবে। এরপরে আছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, এই কোশ্চেনটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ।
এছাড়া রয়েছে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণ আর ভারতে নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এই মোট 6টি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে করলে আশা করছি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কমন পাবে। এবার অর্থনৈতিক ভূগোল থেকে আমরা কিছু 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি। 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন আমরা একসঙ্গে দিয়েছি, কারণ কোনো কোনো কোশ্চেন কখনো 2-এ এসেছে, আবার কখনো 3-এও এসেছে। একই কোশ্চেন কখনো 2 নম্বরের জন্য এসেছে, আবার কখনো 3 নম্বরের জন্য এসেছে। সেই জন্য আমরা একটু ভালো করে এই বিষয়গুলি ভালো করে পড়ে রাখবো। যখন 2 নম্বরের জন্য দেবে 2 নম্বরের মতো লিখবো, 3 নম্বরের জন্য দিলে 3 নম্বরের মতো করে লিখবো। তাহলে এই যে 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি, তার মধ্যে খারিফ ফসল রবি ফসলের পার্থক্য, সবুজ বিপ্লব, ভারতের কৃষির বৈশিষ্ট্য, ট্রাক ফার্মিং, খাদ্য ফসল অর্থকরী ফসলের পার্থক্য, এরকম কিছু কোশ্চেন আমরা রেখেছি। দেখো এরকম আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে, যেমন প্রধান চা এবং কফি উৎপাদক অঞ্চল। প্রধান চা এবং কফি উৎপাদক অঞ্চল এরকম ধরনের কোশ্চেন কখনো কখনো আসে, হয়তো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো। এরকম কিছু কোশ্চেন পরীক্ষার সময় 2 নম্বরের জন্য দেয়। এছাড়া রয়েছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, এরকম কিছু কোশ্চেন আমরা 2 এবং 3 নম্বরের জন্য রেখেছি। এছাড়াও হীরক চতুর্ভুজ কী, সোনালী চতুর্ভুজ কী, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। দেখো বোর্ডে যেগুলো লেখা আছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে ভারতের আঞ্চলিক ভূগোলের 2 এবং 3 নম্বরের জন্য। তাহলে আবার বলছি, প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের 2টো কোশ্চেনের উত্তর লিখতে হয়, আসে 4টে, 2টো লিখতে হয়। কোন কোন চ্যাপ্টার থেকে আসে? বহির্জাত শক্তি এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই 3টে অধ্যায়ের মধ্যে থেকে প্রথমে 4টে কোশ্চেন আসে, তার মধ্যে 2টো লিখতে হয়। আর লাস্টে যে ভারতের আঞ্চলিক ভূগোল, তার মধ্যে থেকে 4টে কোশ্চেন আসে, 2টো লিখতে হয়। 2টো আসে ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে, আর 2টো আসে ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে। তো ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে আমরা এই 6টা কোশ্চেন দিলাম। তোমরা কিন্তু শেষ মুহূর্তে এই 6টা কোশ্চেনের উপর কিন্তু বেশি করে ফোকাস করবে। এবার আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। শেষ অধ্যায় রয়েছে কি? উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই যে চ্যাপ্টার থেকে আমরা কোন কোন বিষয়গুলি বেশি জোর দিয়ে পড়ব। এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 নম্বরের কোনো কোশ্চেন আসে না, বড় কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে না। 2 এবং 3 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তাহলে 2 এবং 3 নম্বরের জন্য যে কোশ্চেনগুলি আমাদের বেশি ভালো করে পড়তে হবে, তার মধ্যে যে কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে আমরা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো, এই কোশ্চেনগুলি রেখেছি। এগুলি কিন্তু তোমরা বেশি জোর দিয়ে পড়বে। এছাড়াও আছে উপগ্রহ চিত্রে রঙের ব্যবহারগুলি লেখো, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো। এছাড়া জিও স্টেশনারি স্যাটেলাইট, সান সিনক্রোনাস স্যাটেলাইট, এফসিসি, আইআরএস কি, এফসিসি কি, এই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা ভালো করে পড়বে। এছাড়া সক্রিয় সেন্সর কাকে বলে, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, এই কোশ্চেনগুলোকেও কিন্তু তোমরা ভালো করে পড়বে। তাহলে এই যে শেষ অধ্যায় উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলি তোমরা ভালো করে পড়বে দেখতে পাচ্ছ। এবং এই টপিকগুলোর উপরে কিন্তু ভালো করে পড়লে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কমন আসবে। তাহলে আজকে যে সাজেশন দিলাম, এই সাজেশন দেওয়া আমাদের শেষ হলো। এই সাজেশনের যে কোশ্চেনগুলো আমরা বললাম সেগুলো শেষ মুহূর্তের জন্য ভালো করে পড়বে। আশা করি আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের সকলের প্রস্তুতি খুব ভালো জায়গায় আছে। এর পাশাপাশি আমাদের যে আজকের সাজেশনের ক্লাসটা, এটা তোমাদের খুব কাজে লাগবে। এলআরএনআর ক্লাসের তরফ থেকে তোমাদের সকল পরীক্ষার্থীকে জানাই শুভকামনা। তোমাদের ফল আশা করি খুব ভালো হবে। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।